সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের আহ্বান করছি আমার আজকের দিন ইউটিউবে। আপনারা সবাই সমস্ত বিষয়ে অবগত আছেন। প্রতিদিন ইউটিউব থেকে আরম্ভ করে ফেসবুকের মধ্য দিয়ে আমরা ওয়াকিবহাল হচ্ছি আমাদের প্রতিবেশী দেশের কী অবস্থা। লেটেস্ট যে অবস্থা সেটা এখন সব থেকে একটা ভয়ঙ্কর আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার অভিঘাত অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী, এবং এটা খুব ফলপ্রসূ বলেই আমার মনে হয়। কি সেটা? অনেক আগেই আমি ইউটিউবে বলেছিলাম যে যেভাবে আমার সব থেকে প্রিয় প্রতিবেশী বাংলাদেশে বিহেভ করছে আমাদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে যে ধরনের অত্যাচার, লুটপাট, খুন, রাহাজানি করছে, ধর্ষণ করছে, তাহলে একটা জবাব দেওয়া উচিত। কিন্তু সেই জবাবটা এত দেরিতে হবে বুঝতে পারেনি। সে যাই হোক, দেরি হলেও হলো। কি সেটা? যে ওখানে একটা প্রচার হচ্ছে যে আওয়ামী লীগ সব কিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, আমরা কিছু ইন্ডিয়ার থেকে পাইনি, আমাদের সব নিয়ে চলে গেছে ইন্ডিয়া। মানে কত, মানে আর অশিক্ষিত যারা, তারা দেই করে নেচেছে। আর একটা হচ্ছে ওই মানে ভারত মানে হিন্দু, হিন্দু বিদ্বেষ। এই যে প্রত্যেক দিন ওয়াজ মাহফিলে হিন্দু বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তারা সহজে বিশ্বাস করছে যে সত্যি তাই। হাসিনা বুঝি সব নিয়ে ইন্ডিয়াকে দিয়ে দিচ্ছে, আমরা কিছু পাচ্ছি না। এইবার দেনা পাওনার হিসাব হচ্ছে, কত আমরা পেয়েছি, কত ওরা পেয়েছে। এইবার যখনই আমরা স্থলভাগে ট্রান্সশিপমেন্ট আমরা বন্ধ করে দিয়েছি, আমরা করিডোরের মানে গেট ফেলে দিয়েছি, তখনই আসল বোঝা যাচ্ছে যে আমরা ওদের জন্য কি। প্রথম হচ্ছে যে এদের যে এমনিতেও ব্যবসা প্রায় শেষ হয়ে এসছে, যেটুকু আছে সেই ব্যবসায়িক লেনদেনটা করতে গেলে যে রাস্তাটা দরকার হয়, শিলিগুড়ি দিয়ে আপনার ভুটানে যাওয়া যায়, সিকিমে যাওয়া যায়, মায়ানমারে যাওয়া যায়, আবার চীনেও যাওয়া যায়। তো এত ইম্পর্ট্যান্ট জায়গা, যে ইম্পর্ট্যান্ট জায়গাটা ভাঙিয়ে চীনকে ভাওতাবাজি দিতে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, দিয়ে তো পরে ধরা খেয়ে গেছেন। যাই হোক, সেই সব বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন ব্যবসা বাণিজ্য টোটালি প্রায় বন্ধ। মানে এদের তো একটাই শিল্প, সেটা হচ্ছে গার্মেন্ট শিল্প। এই গার্মেন্ট শিল্প আমাদের এই পথ দিয়েই মানে আমেরিকা থেকে আরম্ভ করে সর্বত্রই যেত। এই ভুটানের রাস্তা দিয়ে আমাদের এয়ারপোর্টে আসতো। এয়ারপোর্টে আমরা অনেক সময় ওদের জন্যে এয়ারপোর্টে জায়গা পেতাম না, আগে ওদের মাল যেত, তার পিছনে আমাদের মাল যেত। এতটা স্যাক্রিফাইস করেছি প্রতিবেশী দেশ হিসাবে, কিন্তু ওরা সেটাকে টেকেন গ্রান্টেড করে নিয়েছে। ওরা ভেবেছে এটা আমাদের দাবি, এটা পাওনা আমাদের। হ্যাঁ, এটা মানে ইন্ডিয়া কোনো আমাদের সহযোগিতা করেছে তা নয়, এটা আমাদের পাওনা। এইবার বন্ধ হতে টোটালি স্টপ হয়ে গেছে। তারপরে এখান থেকে চাল, গম, তেল, মশলা, এভরিথিং, চিনি সবই এখান থেকে যায়। তার ফলে কী হলো? সেই সব জিনিস এখন আটকে গেল। যাতায়াত মানে যাওয়াও যাচ্ছে না, আসাও যাচ্ছে না। একদম সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এটা রাজ্য সরকারও করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের আগে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধর কারণটা কি সেটা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, যে কেন হঠাৎ করে এটা বন্ধ করতে গেল কেন। কারণ হচ্ছে যে অনেকভাবে এদের চেষ্টা করা হয়েছে বোঝাতে যে না, উই আর নট ইয়োর এনিমি, হ্যাঁ, উই আর ইয়োর নেইবার। সব চেঞ্জ করা যায়, নেইবারকে চেঞ্জ করা যায় না, প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না। কাজে প্রতিবেশীর সঙ্গে লাভ লস করে থেকে যেতে হয়। হ্যাঁ, সেই চিন্তাভাবনা, সেই ধারণাটা থাকা উচিত, কিন্তু ওরা কিছুতেই সেটা না। ওদের কাছে একটাই হচ্ছে, ওরা ভাবছে যে ভারত
বিরোধিতাই হচ্ছে আমাদের একমাত্র প্রধান অস্ত্র। কিছু দেশ আবার এদের পিন আপ করছে, যাই হোক, কিন্তু আমার বুদ্ধিটা আমার কাছে। এইবার যখন বন্ধ হয়ে গেছে, এইবার হিসাবটা হচ্ছে যে আমরা কোন কোন জিনিস পাঠাতাম আর কোন কোন জিনিস আমাদের এখানে আসতো। পাঠানোর জন্যে আমাদের কি কি সুবিধা হতো, অর্থাৎ আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কত টাকা সেভ হতো, কত দ্রুত কাজ হতো, তাতে আমাদেরই লাভ হতো। অর্থাৎ আজকে পোশাক, এক ব্যাগ পোশাক পাঠাতে ওখানে যে কস্ট হতো, আজ মানে 100 টাকা হলে এটা রাস্তা বন্ধ হয়ে গেলে সেটা হবে 300 টাকা। তাহলে ওটা ওই পোশাক যতগুলো আছে ব্যাগে তার সঙ্গে যুক্ত হবে, তাহলে দামটা বেড়ে যাবে। দামটা বেড়ে গেলে যে দেশে পাঠাতাম 100 টাকায়, সে এখন 120 টাকা হলে নেবে কেন? সে তো বলবে না না, তোমারটা নেবো না, তার থেকে আমি ইন্ডিয়ার থেকে নিয়ে নেবো 100 টাকায়, তোমার থেকে নিতে যাবো কেন? ফলে বাজার আরও মন্দা, বাজার শেষ হয়ে গেল। তাহলে লেনদেনের জায়গা শেষ, আর বিক্রি যদি না করতে পারে কলকারখানাগুলো বন্ধ হয়ে যাবে। অর্ধেক তো হয়েই গেছে চাঁদা তুলতে তুলতে, বাকি অর্ধেকটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ সমস্ত ভিখিরি হয়ে যাবে, খেতে পাবে না। যেখানে মেয়েদের পায়ে শিকল বেঁধে রাখা হতো ওই সমস্ত ফ্যাক্টরিতে, হ্যাঁ, যে যাতে ঘন ঘন বাথরুমে না যেতে পারে বা পালিয়ে যেতে না পারে, ভাবা যায়? এইসব ছবি দেখি, সত্য মিথ্যা জানি না, এইসব ছবি দেখা যায় যে মেয়েদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ওই মেশিনটার সঙ্গে। এইরকম অবস্থা। যাই হোক, এত ভালো শিল্পরা 1 নম্বরে ছিল গার্মেন্টস শিল্প, সেটা শেষ হয়ে গেল। তাহলে ইউনূস সাহেব তুমি কী করলে? প্রচুর নাকি 50 জন বিদেশের সব ইনভেস্টার এসছে। তারা যেদিন এসছে সেদিনই দেখছে যে গাজায় কেন আক্রমণ হচ্ছে বলে বিশাল মিছিল, তারা ঘরের থেকে বেরোতেই পারেনি। আর এই বিশাল মিছিল দেখে তারা তো ভয় পালিয়ে যাবে। তারা বললো, আরে এইখানে আবার কলকারখানা করব? হ্যাঁ, যারা প্যালেস্তাইনে কী হচ্ছে তা নিয়ে এই দেশটাকে অশান্ত করে তুলছে, তাহলে এখানে কোনো শান্তি না থাকলে সেখানে ব্যবসা হয় না। চাল, আটা, ডাল, তরি তরকারি, এখন না সবজির সময় তোমাদের সবজিটা হচ্ছে খুব কম পয়সার সবজি পাচ্ছ। 3 মাস পরে যখন থাকবে না সবজি বর্ষার সময়, তখন দেখবে এই সবজিও কত দাম। এখান থেকে আলুর দরকার হবে, পেঁয়াজের দরকার হবে, রসুনের দরকার হবে, যাই হোক মশলা মতে সমস্ত কিছুর দরকার। সেখানে দাঁড়িয়ে তোমাদের অবস্থাটা কী হবে? তার উপর ব্যবসা কী করবে তোমরা? 37% তোমাদের উপর ট্যাক্স বসিয়েছে কে? আমেরিকা। তুমি যে আমেরিকায় পোশাকটা পাঠাতে 100 টাকার জিনিস এখন ওখানে গিয়ে 137 টাকা পড়বে। ওখানকার যে কিনবে তোমাদের যে হোলসেলার, তাহলে সে কেন তোমার 100 টাকার মাল 137 টাকা দিয়ে তারপরে তার উপর বিক্রি করতে হবে? তাহলে এই যে 37% বাড়িয়ে দিয়ে আরও বেকায়দায় ফেলে দিল। কেন করলো এটা? আমেরিকা কেন করলো? মানে ভারতকে 26% করছে আর তোমাদের 11% বেশি, এটা ছোট্ট কান্ট্রি, কেন? তার একটাই কারণ হচ্ছে যে তারা জানে যে ওই দেশে আর ব্যবসা করার জায়গা নেই, খেলাফত হয়ে গেছে। মুসলিমদের একটা অংশ তারা জঙ্গিদের সমর্থনে চলে গেছে, তারা খেলাফত চায়, ওখানে তালিবান শাসন চায়, কাজে সেখানে তো সুস্থ কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। ওই আফগানিস্তান পাকিস্তানের মতো অবস্থা হয়ে যেতে হবে, না খেয়ে মরতে হবে, এই রাস্তায় চলে গেছে। সেটাকে এই ট্রান্সশিপমেন্টটা দ্রুততর করবে। বাংলাদেশের আর্থিক যে ধ্বংস, যে ক্ষয়, সেটা খুব দ্রুততর করবে। এই ট্রান্সশিপমেন্ট 3 মাস বন্ধ থাকে, তাহলে ত্রাহির অভাবে দেখবেন কী অবস্থা হয়। আর আমরা তো বর্ডার সিল করে দিয়েছি, কাজে লোক সব পালিয়ে এখানে চলে আসবে, সেটা পারবে না। ফলে ওখানে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ খ্রিস্টান হোক, খেয়ে না খেয়ে ওখানে চিৎকার চেঁচামেচি করতে হবে। এর উপরে
কিছু করার নেই। আমরা খুশি, আপাতত খুশি এই কারণে যে ওরা কিছুটা যদি শিক্ষা পায় এবং তখন যদি ওরা বোঝে যে প্রতিবেশীর মূল্যটা, তাহলে একটা স্বাভাবিক সম্পর্ক গড়ার চেষ্টা করবে। তবে ইউনুস থাকতে সেই সম্পর্ক হবে না, কারণ হচ্ছে ইউনুস হচ্ছে পাকিস্তানের আর দালাল, আর চীনের সঙ্গেও একটা বোঝাপড়া করতে চেয়েছে। চীনেরও খেয়ে বসে কাজ নেই, আমাদের সঙ্গে ঝগড়া করবে। হ্যাঁ, চীনের লক্ষ লক্ষ টাকার লক্ষ কোটি টাকার আমাদের কারবার, ফলে চীন শুনবে না। কিন্তু চীনের তো চালাকি আছে, চীন চাইবে যে বাংলাদেশটা আবার ভারতের সঙ্গে না চলে যায়। হ্যাঁ, ও আমার এসে ঝুলে থাকুক। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কঠিন অবস্থায় পড়েছে আমাদের প্রতিবেশী। দু চারজন ভদ্রলোক এখন সত্যি কথা বলার চেষ্টা করছেন, যারা একটু শিক্ষিত লোক। অধিকাংশ মানে 90% এখনও বিরোধী, ভারত বিরোধী কথাবার্তা বলে, মানে যারা কথা বলছেন আর কি। সাধারণ মানুষ সব মানে তারা সব ভারতপন্থী, সব এটা নাম হাসিনাপন্থী, আওয়ামীপন্থী। কিন্তু আমি বলছি এই বুদ্ধিমান যারা এই মাথাগুলো খেয়েছে, রাজাকারের দল, হ্যাঁ, সেই তাদের কথা বলছি, যারা হিজবুত মুজাহিদের নেতা। অনেকে আছে সামনাসামনি নেতা সরাসরি, অনেকে আছে ইনডাইরেক্ট নেতা। হ্যাঁ, সেই রকম জায়গায় দাঁড়িয়ে, আর সবথেকে মানে মিস্ট্রিয়াস ক্যারেক্টার হচ্ছে সেনাবাহিনী। যে সেনাবাহিনী কুপ করালো, যে সেনাবাহিনী সব কিছুর পিছন থেকে মদত দিল, সেই সেনাবাহিনী আবার রাশিয়াতে ছুটে গেল কেন বোঝা যায় না। যেহেতু রাশিয়া ভারতে আসবে, পুতিন ভারতে আসবে, সেই জন্য ও ওখানে যে একটা কিছু প্যাচগোছ তৈরি করতে চেষ্টা করলো ওয়াকারুজ্জামান, যে রাশিয়া যাতে আমাদের খুব বিরোধিতাতে না যায়, পুতিনকে যাতে মোদি খুব কনভিন্স করতে না পারে, এই জন্য ওখানে আগে যে একটু গেয়ে আসলো। আমার ধারণা ও কোনো ভালো কাজের জন্য যায়নি, ও চেয়েছে যে আমরা আপাতত ওখানে ক্ষমতায় আছি, কোনো চিন্তা নেই, খারাপ কিছু হবে না, আমরা দায়িত্ব নিচ্ছি, ভারত যেন বাংলাদেশের মধ্যে নাক না গলায়, তোমরা এটা একটু দেখো। ভারতকে আটকানোর জন্যই গেছে ওয়াকারুজ্জামান। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি মাঝে মাঝে, আপনারা একটু সহযোগিতা করবেন।